উত্তর কলকাতার বিভিন্ন রাস্তায় যদি আপনি হাঁটেন, দেখবেন পাশাপাশি দুটো দোকান। একটা হচ্ছে নতুন অমুক দোকান, আর একটা হচ্ছে আদি অমুক দোকান। এখন বাংলার রাজনীতিতে এই নব্য এবং পুরাতন এর দ্বন্দ্ব একটা চরম জায়গায় পৌঁছেছে। ব্যাপারটা কিরকম জানেন? তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই নব্য তৃণমূল কংগ্রেস হয়ে গেছে কিনা এ নিয়ে কিন্তু হয়তো আর দু একদিনের মধ্যেই বা আর কিছুক্ষণের মধ্যে হয়তো এর উত্তর আমরা পেয়ে যাব। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 60 জন, মোট 60 জন বিধায়ক ইতিমধ্যে বিরোধী দিকে নাম লিখিয়েছেন। তা নিয়ে নানান সমস্যা, জটিলতা, নানান কথাবার্তা শুরু হয়ে গেছে। আমি অভিষেক সেনগুপ্ত, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কলতান দাশগুপ্ত। কলতান, তোমাকে বেঙ্গল পলিটিক্সে স্বাগত। তোমার কি মনে হচ্ছে, তৃণমূল কি আসলে অন্য তৃণমূল হয়ে গেল, মানে পাল্টে গেল পরিস্থিতি? পরিস্থিতি পাল্টে যায়। স্রেফ গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি যে রাজনীতির মডেল তৈরি করার চেষ্টা করেছে, আসামে যে মডেল তৈরি করার চেষ্টা করেছে হিমন্ত বিশ্ব শর্মাকে দিয়ে, মহারাষ্ট্রে একনাথ শিন্ডেকে দিয়ে যা করার চেষ্টা করেছে, ক্ষমতা পেয়ে ওরা প্রথম পশ্চিমবাংলায় যে বদলের কাজটা করেছে সেটা হচ্ছে গোটা ভারতবর্ষে ওরা যে রাজনীতি করার চেষ্টা করে, যে বিরোধী দলটাও কার্যত ওদের নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, বা বিরোধী দল থেকে লোক ভাঙিয়ে নিয়ে এসে নিজেদের মধ্যে নেতা তৈরি করে এরা অন্যরকম পরিস্থিতি তৈরি করবে, একেবারে মহারাষ্ট্রের মডেলকে কপি করে পশ্চিমবাংলায় বসানোর চেষ্টা, যেটা হয়তো সাকসেসফুল হয়ে যাবে কিনা সেটা তো আর খানিকক্ষণ পর বোঝা যাবে। মহারাষ্ট্রে আমরা এই সেম মডেল দেখেছিলাম, এই মডেলটাই পশ্চিমবাংলায় এনে ফেলা হয়েছে। আচ্ছা, এই তৃণমূল এখন ঘাতক হিসেবে একজন প্রাক্তন বামপন্থীকেই ধরছেন আর কি, যিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি এখন তৃণমূলের বিধায়ক। তো এই যে তৃণমূল মানে ঋতব্রতর নেতৃত্বে এই যে 60 জনের বেরিয়ে যাওয়া, এটা তো কার্যত বিদ্রোহ ঘোষণায়। কিসের বিদ্রোহ, কার বিদ্রোহ, কি বিষয়ে বিদ্রোহ, এগুলো কেউ কিচ্ছু জানে না। আমার যা ধারণা, এটা নিশ্চয়ই আরো ভবিষ্যতে যত সময় যাবে তত আরো স্পষ্ট হবে। এই যে যারা নতুন তৃণমূল, নয়া না নব কি তৃণমূল বলে আবির্ভূত হলেন, তাদের বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির মামলা থেকে থাকে, আদৌ সেই দুর্নীতির মামলা আগামী 5 বছরে পশ্চিমবাংলার রাজ্য সরকার, সিআইডি, সিবিআই, অমুক তমুক তদন্ত করবে কিনা, এইটা দিয়ে আসলে আপনি কয়েকদিন পর, কয়েক মাস পর, কয়েক বছর পর বুঝতে পারবেন যে আসলে এই নতুন তৃণমূলের যে মহা উত্থান, সেই উত্থানের পিছনের রহস্যটা কি। দেখতে হবে যে যারা এই এই যে এখন কি শুনছি 58 না 60 জন চিঠি দিয়েছেন বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন অমুক তমুকের, এদের মধ্যে যাদের নামে সিআইডিতে কেস চলছে, সিবিআইতে কেস চলছে, আবার যে সিবিআই এর পশ্চিমবাংলার যে পুরনো ইতিহাস, যে পশ্চিমবাংলায় এলেই ইডি আর সিবিআই ঘুমিয়ে পড়ে, আবার এই নতুন সরকারের আমলেও ইডি আর সিবিআই তার পুরনো পারফরমেন্স বজায় রাখবে কিনা, এইটা দিয়ে ওই রহস্যটা আবিষ্কার হবে যে নতুন তৃণমূল তৈরির উত্থান কি। হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যা বিজেপি করতেন, তা কিন্তু আজকে আর দিনের আলোর সামনে নেই। 16-17 নাগাদ সিপিআইএম থেকে বহিষ্কৃত হয়েছিলেন, তারপরে এবারও বহিষ্কৃত হলেন, কিন্তু দেখা যাচ্ছে যে তিনি কার্যত তৃণমূল দলটাকে ভাঙিয়ে নিজেই বিরোধী দলনেতা হয়ে উঠলেন। মানে এই যে অদ্ভুত একটা বদল, এই বদল কি মানে এই নাটকীয় মোড় কি তোমরা এক্সপেক্ট করেছিলে? আমরা নিশ্চয়ই এক্সপেক্ট করবো যে নতুন রাজ্য সরকারের আওতাধীন পশ্চিমবাংলা, তার মধ্যে আমরা যারা রাজনীতি করছি, আপনারা যারা সাংবাদিকতা করছেন, তারা আরএসএস কে এত খাটো করে দেখবেন না। আচ্ছা, কারণ চোখের সামনে আমরা যাকে দেখছি যে তাকেই দলনেতা হিসেবে তিনি আবির্ভূত হচ্ছেন, পিছনে যে আসলে কি হয়েছে গেম প্ল্যান, সেটা চোখের সামনে দেখা যায় না। এইটাই আমার ধারণা আরএসএস এর গেম প্ল্যান, যে কোনো একজনকে সামনে হাজির করাতে হতো, আশেপাশে আরো কিছু লোক জড়ো করাতে হতো, তারা করে দিয়েছেন। কিন্তু যিনি নেতা হলেন তিনি সামনে নেতা হলেন, তিনি পিছনে আসলে কার সাহায্য নিয়ে কি হয়েছেন সেইটা যত সময় যাবে তত আরো বেরো। আজকে কেউ নেতা হতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সম্ভবত আমি শুনলাম যে তারা চিঠিতে বা মুখে কোথাও একটা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নেত্রী এখনো পর্যন্ত, সভানেত্রী। তাহলে গত 15 বছরে যত দুর্নীতি, সেই দুর্নীতির যিনি প্রশ্রয় দিয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যদি নেত্রী হন, এই নতুন তৃণমূলে এরকম প্রচুর লোকজন জড়ো হয়েছেন যাদের বিরুদ্ধে অতীতের সিবিআই এর, সিআইডির হাবিজাবি কেস আছে, এই নতুন তৃণমূলের মধ্যে তো বোধহয় জাভেদ খান আছেন, যার এলাকায় হচ্ছে যে বেআইনি বাড়ি ভাঙতে হচ্ছে যে বুলডোজার ইত্যাদি গেছিল, তাহলে এই যে বেআইনি বাড়ি যেটা ওখানে ভাঙা হলো, অথচ বড় বাজারে বেআইনি বাড়ি থাকলেও ভাঙা হলো না, তাহলে এই বেআইনি বাড়ির বিরুদ্ধে অভিযান কি হবে? তাহলে আয়ের সাথে সঙ্গতিহীন যে ব্যয় সম্পত্তি, এই মামলাগুলো কি হবে? এইটা আস্তে আস্তে যত পেঁয়াজের খোসা ছাড়াবে, তত আপনি তার ভেতরে আরএসএস কে আবিষ্কার করবেন। তাহলে আজকে যাকে নেতা হিসেবে গোটা মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় যিনি ছড়িয়ে পড়ছেন, তিনি আদৌ নেতা হবেন না, তিনি বড়জোর একজন দাবার ওই ঘোড়া হতে পারেন, যে বোড়ে যদি এক ধাপ এগোতে পারে
দাবার যে ঘোড়া হয় যে সে আড়াই ধাপ। আড়াই ধাপ এগোতে পারে, ফলে অন্যদের থেকে একটু দ্রুত এগোতে পেরেছেন, বদলটা দ্রুত করতে পেরেছেন, সেইটা আপনি তাকে কৃতিত্ব দিতে পারেন, বাকি কৃতিত্ব দিয়ে লাভ হবে না। অনেকেই বলছেন, বিশেষ করে অধীর রঞ্জন চৌধুরী এই ঘটনা ঘটার পর যে প্রতিক্রিয়া দিয়েছেন তাতে বলেছেন যে এটা আসলে ইতিহাসের পুনরাবৃত্তি। 1997 সালে যেভাবে কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি হয়েছিল, ঠিক ওই একই ঘটনা এবার মমতা বন্দ্যোপাধ্যায় চাক্ষুষ করলেন, মানে তার চোখের সামনে তিনি ইতিহাস ফিরে দেখলেন। তুমি এই নিয়ে কি প্রতিক্রিয়া দেবেন? আমার মনে হয় এটা ইতিহাসের পুনরাবৃত্তির থেকেও একটু মারাত্মক কিছু হবে, কারণ এটা একটা স্পেকুলেশন যে এই যে যাদেরকে জড়ো করা হয়েছে তারা শুধুমাত্র কোনো একটা ঘটনার বিরুদ্ধে কথা বলেছিলেন বলেই তাদেরকে সবাইকে জড়ো করা হয়েছে, এতখানি সহজ হিসেবে তৃণমূলের রাজনীতি বা বিজেপির রাজনীতিকে আমরা অন্তত দেখতে পারছি মানে না। সরলীকরণে কোনো জায়গা নেই বলছো? আমার মনে হয় না, কারণ আরএসএস পিছন থেকে এমন ভাবেই খেলাটা খেলবে হুম। যে বিভিন্ন লোকের কাছে হিমন্ত বিশ্ব শর্মা হঠাৎ দলবদল করলেন কেন, তার বিরুদ্ধে দুর্নীতির ফাইলগুলো বন্ধই বা হয়ে গেল কেন, মহারাষ্ট্রেও এই ধরনের বিভিন্ন নেতা, পাওয়ার পরিবারের নেতারা যারা দলবদল করলেন তাদের বিরুদ্ধে দুর্নীতির ফাইল বন্ধ হয়ে গেল, এগুলো কেন হলো? দুর্নীতির ফাইল বন্ধ করাটাই তো মূল ইস্যু ছিল বলে আমাদের ধারণা। আজকে তো বিজেপির কোনো নেতা হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কোনো কথা বলেন না। তাহলে যেমন ভাবে ভালো তৃণমূল হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী দলে ঢুকে গেছিলেন, আরো কয়েকজন দলে ঢুকে গেছিলেন, এদের কেউ কোনো কিছু সুকুমার রায়ের সেই খুঁড়োর কলের মতো সামনে কোনো গাজর ঝোলানো হয়েছিল কিনা, এইটা যত দিন যাবে এই সরকারের আমলে, যত সিআইডির কার্যকলাপ আপনি দেখবেন, সিবিআই এর কার্যকলাপ আপনি দেখবেন, তত এগুলো দিনের আলোর মতো স্পষ্ট হবে। কংগ্রেস ভেঙে তৃণমূল হয়েছিল, তার পিছনে আরএসএস ছিল, বিজেপি ছিল, সে দিনের আলোর মতো পরিষ্কার। বিজেপির রাজ্য সভাপতি নিজে বলেছেন, আমরা তো বলেই আসছিলাম, সূর্য মিশ্র থেকে আরম্ভ করে, মোহাম্মদ সেলিম থেকে আরম্ভ করে, গৌতম দেব, সুজন চক্রবর্তী, শ্রমিক লাহিড়ী বলেই আসছিলেন কোথায় কি মিটিং হয়েছে, কোথায় কার সাথে চর্চা হয়েছে বলে আসছিলেন। বিজেপির রাজ্য সভাপতি নিজে ঘোষণা করলেন যে কংগ্রেস ভেঙে তৃণমূল হওয়ার কারণ কি ছিল, সেই সময় কংগ্রেসকে দুর্বল করা, নতুন রাজনীতির সমীকরণ তৈরি করা ইত্যাদি। কিন্তু এই সময়ে এটা শুধুমাত্র তৃণমূলকে দুর্বল করার বিষয় নয়, রাজ্যে এমন একটা বিরোধী দল থাকবে যে আসলে সরকারের কথায় উঠবস করবে, যে আসলে সরকারকে আয়না দেখাবে না, যে আসলে দু চারটে মেকি বিরোধিতা করেও আরএসএস এর যে এক দেশ এক ভাবনার পদ্ধতি, ধর্ম জাতের নামে মানুষকে ভাগ করার যে পদ্ধতি, তাতে বিরোধী দল আটকাবে না। আসলে আরএসএস এর গাড়িকে, বিভাজনের রাজনীতিকে, রুটি রুজির সমস্যাকে আরো তীব্র করার ক্ষেত্রে বিরোধী দল কোনো রকম ভাবে প্রাচীর তৈরি করে দেবে না। আচ্ছা এইটার জন্যই আসলে একটা মিছিমিছি বিরোধী দল তৈরি করা হচ্ছে। আচ্ছা, এই বিরোধী দলদের মানে নেতাদের একটা চিঠি জমা পড়া মাত্রই দেখা গেল যে তৃণমূলের তরফ থেকে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, এখন তো বলতে হবে এভাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের তরফ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে, বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে যে যাবতীয় যা দল ছিল, যাবতীয় দল মানে যুব, মহিলা, এই সমস্ত ছাত্র, এই সমস্ত দল থেকে এসবগুলো ভেঙে দেওয়া হলো। এটা তাৎপর্য কত? আদৌ ওগুলোর অস্তিত্ব কি ছিল? গত 15 বছরে তারা মানুষের প্রয়োজনে কি লড়াই করেছে, আপনি তার তালিকা দিতে বললে কোনো নেতা দিতে পারবেন না। আর যখন এই ক্রাইসিস ইত্যাদি আপনি যাই বলুন না কেন, তখন শুধু কমিটি ভেঙে ভেঙে দিয়ে কোনো দলের কোনো সমস্যার সমাধান হয় কিনা আমরা জানি না। যারা কাল পর্যন্ত হচ্ছে যে নেতা নেত্রীর কাছে যাওয়ার জন্য এত উদ্গ্রীব ছিলেন, তারা হারের পর যেভাবে মুখ খুলতে আরম্ভ করেছেন, তার পিছনে কি উদ্দেশ্য, কি বিধেয়, সে তো ওই নেতারা বলতে পারে। কিন্তু এই দলটার অস্তিত্ব থাকবে না এটা যখন সাধারণ মানুষ বলছিলেন, সেটা তো আরএসএস নজর করেছে, যে বহু সাধারণ মানুষ বলছিলেন যে আরে দলটাই থাকবে না, এবং ফল তার উপনির্বাচন আসলে চোখের সামনে দেখিয়ে দিল যে পুলিশ প্রশাসন, চারপাশে ওইসব আমলা, মন্ত্রী শান্ত্রী, এটা ওটা, গোটা সিস্টেমটা পাশে না থাকলে তৃণমূল আর কর্পূরের মধ্যে কার্যত কোনো তফাৎ নেই। তাহলে এখন যদি তৃণমূলটা পুরো মুছে যায়, পশ্চিমবাংলার রাজনীতিতে বিজেপি বনাম বামের যে মুখোমুখি লড়াই, এই লড়াইটা আরএসএস হতে দিতে চাইবেন না। তার জন্যে মাঝখানে কোনো একটা মিছিমিছি বিরোধী ওরা রেখে দিতে চাইবে, যেমন ভাবে তৃণমূল এবং বিজেপির বোঝা পড়ায় গত কয়েক বছর ধরে বিজেপি রাজ্যের বিরোধী দল ছিল। বিধানসভার ভেতরে বেকারের কাজ নিয়ে কোনো কথা হয়নি, বিধানসভার ভেতরে অভয়ার বিচার নিয়ে কোনো কথা হয়নি, পরিযায়ী শ্রমিকদের যন্ত্র নিয়ে কোনো কথা হয়নি। তাহলে এখন বিজেপির সরকার যদি এই যে নতুন যে 60 জন না 58 জন তারা যদি বিরোধী দলের তকমা পেয়েও যান, তারা আসলে বিধানসভার ভেতরে সরকারের ত্রুটি সমালোচনা না করে তার সাথে সহযোগিতার যে লাইন নিয়ে নেবেন, এবং রাজ্যের মানুষ আসলে আবার একটা বিপদের মুখে পড়বেন, এটা স্পষ্ট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই
তৃণমূলের সমস্ত বিধায়কদের নিয়ে বসলেন, চর্চা করলেন, আলোচনা করলেন, তাতে কি মনে হয় মানে উনি কি সমস্যার সমাধান করার কোনো রাস্তা বার করার চেষ্টা করছেন? আরএসএস যেরকম সমাধান চেয়েছিল উনিও সেরকম সমাধান করছেন। উনি নিজেই তো আরএসএস এর দেখানো পথেই খারাপ তৃণমূল থেকে ভালো তৃণমূল হয়েছিলেন, কিছুদিন আগে হয়েছিলেন। বাকিরা যারা দেরি করে ফেলেছেন তাদের জন্য আবার হচ্ছে যে রিজার্ভেশনের কাউন্টার খোলা হয়েছে। ফলে এই রিজার্ভেশনের কাউন্টারে ঘুর পথে যারা ওখানে ঢুকে পড়বেন তারা কিছু যাবেন, যারা যাবেন যাবেন, যাবেন না। কিন্তু এটা মনে রাখতে হবে যে যে মানুষ তাদেরকে ভোট দিয়েছে সেই মানুষের যদি চাহিদা পূরণ না হয় তাহলে সেই মানুষ কিন্তু আবার বিদ্রোহ করবেন। যে মানুষ রাস্তায় 30 ফুট উঁচু সততার প্রতীকের ব্যানার লাগিয়েছিল সেই মানুষই তো রাস্তা থেকে ওই ব্যানার খুলে ফেললো। তাহলে আজকেও যে মানুষ রেজাল্ট বেরোনোর পর আনন্দে দুপুর 12টা 1টার মধ্যেই গেরুয়া বিন মেখে ফেললেন, বাড়ি ফেরার পথে দেখলেন স্টেশন চত্বরে তার দোকানটা ভেঙে গিয়েছে, সেই মানুষের ধৈর্য যেদিন চ্যুতি হবে সেই মানুষ কিন্তু আবার এই সিস্টেমের বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়বেন এবং রাগে ফেটে পড়বেন। এই যে তুমি যে মিছিমিছি বিরোধী বা ধরো আরএসএস এর সমীকরণ, বিজেপির অঙ্ক, এই সমস্ত যে তত্ত্বগুলো তুমি ওভারঅল তুলে ধরছো, বামেরা তো একদম তার ঠিক উল্টো মেরুতে দাঁড়িয়ে রয়েছে। এই সিচুয়েশনটাতে বামেদের জন্য কতটা টাফ বা কতটা বিরোধী পরিসর দখল করার জন্য কতটা সুযোগ তৈরি হয়ে যাবে? বিরোধী পরিসর বামেদের দখলে আছেই। আপনি নির্বাচনের পর থেকে যতগুলো ইস্যু নিয়ে লড়াই হয়েছে, সে অবৈধভাবে বুলডোজার ভাঙা হোক, সেটা রেল হকারদের উচ্ছেদের বিরুদ্ধে হোক, যতগুলো এই ঘটনা ঘটছে সাধারণ মানুষের ওপর, তাদের জীবন জীবিকায় আক্রমণ হচ্ছে, তাদের পেটে লাথি পড়েছে, বামপন্থীরা ছাড়া কেউ কোথাও আছে? আপনি যাদবপুর স্টেশন থেকে আরম্ভ করে বিরাটি হয়ে, দমদম হয়ে, শিয়ালদা, হাওড়া হয়ে যত দূর যান, রেল হকারদের পাশে তো বামপন্থীরাই আছে একমাত্র। তার বিধায়ক, যে দলের বিধায়ক হোক, তৃণমূলের হোক, বিজেপির হোক, যে দলের বিধায়ক, সাংসদ, অমুক তমুক বিরাট বিরাট নেতা নেত্রীরা, তারা শুধু ফেসবুকের পর্দায় রয়েছেন, রাস্তায় কোথাও নেই। ফলে বামপন্থীরা ফলতার বিধানসভা নির্বাচনের ফলাফল থেকে আরম্ভ করে রেল হকারদের আন্দোলন, বুলডোজারের বিরুদ্ধে আন্দোলন, বামপন্থীরা রাস্তার লড়াইতে নিজেদেরকে প্রধান বিরোধী দল হিসেবে এস্টাবলিশ করে দিয়েছে। সেটা কেউ তাদের থেকে কেড়ে নিতে পারবে না। এইখানেই আরএসএস এবং বিজেপি প্রমাদ গুনছে যে বামপন্থীদের সাথে সরাসরি মতাদর্শের ভিত্তিতে লড়াই হয়ে যদি যেতে পারে তাহলে বিপদটা বেশি ওদের পক্ষে। সেই জন্য একটা মিছিমিছি সামনে দাঁড় করানো হচ্ছে, মাঝে মধ্যে কুমির ছানা তুলে দেখানো হবে, এই দেখো লিডার অফ অপোজিশন আছেন, ওকে সামনে এগিয়ে দেওয়া হবে, কিছু মিডিয়াকে এগিয়ে দেওয়া হবে, উনি 2-4টে বক্তৃতা দেবেন, আবার ওই খোপে ঢুকে পড়বেন। না হলে হয়তো এদের সবারই কোনো না কোনো ফাইল খুলে যেতে পারে। তাহলে ওই ফাইলের গিটটা ধরে টান দেবে বলেই বামপন্থীরা এ রাজ্যে প্রধান বিরোধী দলের ভূমিকায় আছে।